বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল থেকে ক্লাসটা নিয়ে হাজির হলাম। এই মুহূর্তে তোমরা যারা অনলাইন ক্লাসটা দেখতেছো সবাই খুব মনোযোগ সহকারে কি দেখবে এবং সাথে সাথে খাতায় কি তুলে দেবে। আমাদের তৃতীয় অধ্যায় হলো কি বল, ফোর্স। এখান থেকে আমরা কিছু টপিকস জেনে নিতে হবে যে অঙ্কগুলো পড়ার আগে, যেমন বল কি, জড়তা কি, নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, এই জিনিসগুলো নিয়ে কি আমরা আজকে শিখব। তো প্রথমে তোমাদের অধ্যায়টাতে লিখে আছে কি বল। বল বলতে আমরা কি বুঝি? বল হলো এমন একটা শক্তি যা কি আমরা স্থির জিনিসটাকে কি বল প্রয়োগ করে গতিশীল করব এবং গতিশীল বস্তুটাকে কি বল প্রয়োগ করে স্থির করব। যেমন আমরা এই একটা বস্তু, এরপরের একটা বস্তুকে তুমি যদি এটা রেখে দাও, এটা বল প্রয়োগ না করা পর্যন্ত কি স্থির থাকবে এবং বল প্রয়োগ করলে কি সেটা অবস্থান পরিবর্তন করবে। তাইলে আমরা বল বলতে কি বুঝছি? বস্তুটা স্থির থাকলে গতিশীল করব বল প্রয়োগ করে, এবং গতিশীল থাকলে সেটা আমরা কি করব? স্থির করব। কিসের মাধ্যমে? বলের মাধ্যমে। বল। এরপরে আমাদের যেমন কি জড়তা এখানে কি লিখে আছে। জড়তা বলতে আমরা কি বুঝি? জড়তা হলো কি দুই প্রকার, একটা হলো স্থিতি জড়তা আর একটা কি গতিশীল জড়তা। স্থিতি জড়তা কি বলতে আমরা যেমন একটা উদাহরণ দিতে পারি, একটা কি হোয়াইট বোর্ড, এটাকে স্থির অবস্থায় আছে, এটাকে যদি আমরা কি বল প্রয়োগ না করি এটা কি এখানে চিরকাল কি থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত কি বোর্ডটা কি হোয়াইট বোর্ডটা এখানে কি থাকবে। তার মানে এটা স্থির অবস্থায় কি আছে। যেমন কি গাছ, তোমরা দেখো গাছপালা বা আমাদের বাড়ি, আমরা যেখানে বসবাস করি এই পৃথিবীতে আমরা যদি তাকাই যে স্থিতি জিনিস অনেক আছে। গাছ এটা কি নির্দিষ্ট একটা স্থানে কি থাকে, এটা কি স্থিতি জড়তা। চেয়ার টেবিল এগুলো কিন্তু একটা স্থিতি জড়তা, এগুলোকে তুমি যদি বল প্রয়োগ না করো কি হবে? স্থির থাকবে। আরেকটা হলো কি গতিশীল। গতিশীল বস্তুটা যদি গতিশীল অবস্থায় থাকে তাইলে এটাকে আমরা বলতে পারবো কি গতিশীল জড়তা। মানে কি কোনো বল প্রয়োগ না করলে এটা কি চলতেই থাকবে। গতিশীল বস্তুটা কেমন পর্যন্ত চলতেই থাকবে? যদি আমরা কি এটাকে বাধা না দিই বা বল প্রয়োগ করে কি না থামাই, তাহলে আমরা কি পাইলাম? যে স্থিতি জড়তা চিরকাল কি স্থির থাকবে যদি বল প্রয়োগ না করি। গতিশীল জড়তা কোনটা? যেটা কি চলতেই থাকবে, যেটা আর কি থামবে না। তাহলে এটা কি গতিশীল জড়তা। কিন্তু থামাইতে গেলে কি করতে হবে? আমাদের কি বল প্রয়োগ করতে হবে। তার মানে অধ্যায়টা ছিল কি আমাদের বলের কাজ, তাই না? এবার আমরা জড়তা সম্পর্কে জানলাম, যেটা নিউটনের প্রথম সূত্র একটা আছে, এই জড়তার উপরে কি নির্ভর করে আমরা কি নিউটনের প্রথম সূত্র কি বলতে পারি। ধরো এই যদি এম্পরের একটা বস্তুকে যদি আমরা এখানে রেখে দিই তাহলে কি হবে? এটাকে যদি বল প্রয়োগ করে না করি এটা কি চিরকাল এই জায়গায় কি থাকবে। আর গতিশীল বস্তুটা কি গতিশীল অবস্থায় যে থাকে চিরকাল গতিশীলই থাকবে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করি। নিউটন বলছে প্রথম সূত্রে ব্যাখ্যা করছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে
গতিশীল বস্তু চিরকাল কি গতিশীল থাকবে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করে। বল প্রয়োগ করলে কি তারা স্থান পরিবর্তন হবে, মানে গতিশীল হবে। আর গতিশীল বস্তুটাকে কি করতেছি আমরা, বল প্রয়োগ করলে স্থিতিশীল কি করতে পারতেছি। এটা হলো কি নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র কি পাইলাম, তাহলে আমরা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার প্রবণতাকে বলা হয়েছে কি নিউটনের প্রথম সূত্র। এবার আমরা চলে আসি নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র বলছে কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রদত্ত বলের সমানুপাতিক। বস্তু একটা m বলের একটা বস্তু কিন্তু তুমি বল প্রয়োগ করো, আচ্ছা m বলের একটা বস্তু, হ্যাঁ আগে নিলাম কি আমরা m বলের একটা বস্তু, এটা কি এই জায়গায় আবার নিয়ে যেতে পারি আমরা এটা। তাহলে m বলের একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, f বল প্রয়োগ করো, এটাকে f বল প্রয়োগ করলে এটা কি এই অবস্থানে কি চলে আসলো। এই যে অবস্থান এক অবস্থান থেকে আরেক অবস্থানে গেছে, তাহলে শুরুতে এই বস্তুটা কি স্থির ছিল, তার মানে কি একটা আদিবেগ ছিল না। আদিবেগ কি ছিল কত, শূন্য। এই বস্তুটা এই জায়গায় আমরা বল প্রয়োগ করলে এক অবস্থান থেকে কি অন্য অবস্থানে নিয়ে যাব। তাহলে m বলের বস্তুটা কি এই জায়গায় নিয়ে আসছে, তখন কি অবশ্যই এখানে কি বেগের পরিবর্তন হয়েছে। তাহলে এখানে যখন আসছে তখন এটা ছিল কি শেষ বেগ, শেষ বেগে কি পরিণত হয়েছে। শেষ বেগ কিছু কি আছে আমরা জানি না কতটুকু। তাহলে ms ইনভার্স 1 ms ইনভার্স 1 বেগের একক তোমরা জানো। তাহলে এই যে একটা m বলের বস্তুটাকে আমরা এক অবস্থান থেকে অন্য অবস্থানে কি নিয়ে গেছি, তাই না। এখানে কি অবশ্যই কি হয়েছে, এখানে একটু দেখতেছি আমরা কি অবশ্যই দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করছে না। তাইলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পাইলাম, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাইলে কি পাইলাম, বল প্রয়োগ করছে কি স্থির বস্তুকে আদিবেগ আছে এবং কি গতিশীল বললাম এটা কি বি, বি হলো কি শেষ বেগ। তাহলে এবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটাকে জানতে পারলাম। এই সূত্রটা থেকে আমরা জানবো যে কিভাবে এটা প্রথম সূত্র কি প্রথম সূত্র আবার আসবে। আচ্ছা তারপরে কি এটা টি সময় কতটুকু সময় লাগবে, এখান থেকে অবশ্যই কি সময়ের উপরে কি নির্ভর করবে। তাহলে তোমরা বলতে পারো যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে বল যত বেশি প্রয়োগ করবা তুমি বেগও কত তত বেশি হবে। এখন যদি শিক্ষার্থীরা তোমাদের যদি বলা হয় যে 1 কেজি, তোমরা তো গোলক নিক্ষেপ করছো তাই না, স্কুলে অবশ্যই তোমরা জানো যে গোলক নিক্ষেপ আমরা দেখছি, গোলক দেখছি। গোলক যখন একটা নিক্ষেপ করে একটা স্টুডেন্ট কতটুকু নিতে পারবে, হয়তোবা 30 মিটার বা 20 মিটার বা 10 মিটার নিতে পারে। এখন তোমরা যদি বলো যে হ্যাঁ তোমার 20 মিটার নিতে পারছো আর নিতে পারতেছো না, কিসের জন্য, তোমার শরীরের বল কম, এই জন্য কি তুমি বেশি দূরত্ব কি অতিক্রম করতে পারতেছো না। এখন তোমরা কি জন সিনা বা অনেকেই আন্ডারটেক বা বড় বড় বিগ ফাইট যে খেলাগুলো খেলে, তোমরা অবশ্যই জানো যে যদি এবার জন সিনাকে দেওয়া হয় যে একটা গোলক, তাকে যদি দেওয়া হয় যে একটা উড়া দাও, একটা কি গোলক উড়া দাও, সে কোথায় নেবে, মানে তার শরীরে বল বেশি, সে অবশ্যই 50 মিটার বা তার চেয়ে কম বেশি কি নিতে পারবে। কেন নিতে পারবে, মানে তার শরীরের বল কি ছিল বেশি। তোমরা বাস্তবে একটা কি উদাহরণ আমরা এরকম দেখতে পারি যে তার শরীরে বল বেশি, তার কি বেগও কি বেগও কি বেশি হবে। তাইলে এরপরের একটা বস্তু, এটাকে আমরা দেখছি কি বল প্রয়োগ করলে কি হবে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। কার উপর নির্ভর করবে, বলের উপরে কি নির্ভর করে। আমরা পাইছি কি বল সমানুপাতিক m a, তাই না। তাহলে এখন কত আমরা প্রযুক্ত হার বল ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা ছিল কি নিউটনের দ্বিতীয় সূত্র। এই সূত্রটা আমরা কিভাবে আসবে সেই ব্যাখ্যাটা কি আমরা একটু দেখব। তাহলে এবার আমরা বলতে পারি বস্তুটির আদি ভরবেগ, ভরবেগকে আমরা কি p দ্বারা প্রকাশ করা হয়। বস্তুর আদি ভরবেগ m b mu, হ্যাঁ এটা কি বস্তুর আদি ভরবেগ। তাহলে কি আদি ভরবেগ, আদি ভরবেগ p সমান সমান m u। যদি বলে বস্তুটির শেষ ভরবেগ
বস্তুটির শেষ ভর বেগ, তাহলে কি হবে এম বি। এই যে বি শেষ বেগ কি ছিল বি, যদি বলি ভরবেগের পরিবর্তন কি হবে, আমরা শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা কি বিয়োগ করব, তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে কি হবে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা কি আমরা বিয়োগ করব। তাহলে যদি ভরবেগের পরিবর্তনের হার মানে সময় কতটুকু সময় নিয়ে সে কতটুকু অতিক্রম করছে, তাহলে কি হবে ভরবেগের পরিবর্তনের হার, তখন কি সময় দ্বারা কি করবে এটাকে ভাগ করবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি m কমন নিতে পারি। m কমন নিলে এখানে থাকবে কত b মাইনাস u আর এই জায়গায় থাকবে কত t। তাহলে b মাইনাস u এটার সূত্রটা তোমরা অবশ্যই কি জানো, যে এটাকে আমরা m তো আছে এটা পরিবর্তে আমরা লিখতে পারি কত a হলো কত এখানে ত্বরণ। তাইলে ভরবেগের পরিবর্তনের হার পাইছি কত আমরা m a আর v মাইনাস u ডিভাইডেড বাই t, এটা তোমরা অবশ্যই জানো যে এটাকে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় অধ্যায় জানতে পারছি যে এটা কি ত্বরণ। তাইলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাইলে ভরবেগ আমরা কি পাইছি m a গিয়ে পাইছি, প্রযুক্ত বল পাইছি কি f, তো সমানুপাতিক প্রযুক্ত বলের পরিবর্তনের হার কি পাইছি আমরা m a। আচ্ছা এটাকে আমরা এখানে কি সমানুপাতিক, সমানুপাতিকের অর্থ কি, তোমার বল যত বেশি হবে ভরবেগ তত বেশি হবে, বল বেশি হলে ভরবেগও কি বেশি হবে, এটা আমরা জানি। তাহলে এবার একটা ট্রাকের ভরবেগ আর একটা ধরো সাইকেলের ভরবেগ সমান হবে না, তোমরা নিশ্চয়ই জানো যে ট্রাকের ভরবেগ বেশি হবে, এটা বড় বেশি, তাহলে এটা বেগও কি বেশি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, আমরা এই f এটাকে সমানুপাতিকটাকে উঠিয়ে আমরা কি লিখতে পারি কে, এই এখানে কে হলো কি একটা সমানুপাতিক ধ্রুবক, ধ্রুবক তোমরা জানো যে নির্দিষ্ট মান। তাহলে এবার আমরা এখান থেকে পাইলাম কত f সমান সমান k m a। এখন যদি আমরা বলি যে এইটাতে একটা বল আমরা কি এরকম নিয়েছিলাম, m বলের একটা বস্তুকে বল প্রয়োগ করে কি করছি আমরা এক অবস্থান থেকে অন্য অবস্থানে কি নিয়ে গেছিলাম, এখানে শেষ বেগ এটা ছিল আদি বেগ, t সময় লাগছিল এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে আমাদের সময় লাগবে কতটুকু t সময়। এখন যদি আমরা বলি 1 কেজি এই m তো তোমরা জানো যে m কত ভর কত একক কেজি, 1 কেজি ভরের কোনো বস্তু, তাহলে এটার আদি বেগ কত 1 মিটার পার মানে 0 থাকবে, আদি বেগ 0 ছিল তাই না 0। এবার শেষ বেগ তার মানে b হবে কত, যেহেতু 1 কেজি ভরের কোনো বস্তু তাহলে এটা কত হবে কত শেষ, তার মানে 1 ms ইনভার্স। এটা আমাদের কি এখানে আমরা ত্বরণটা নির্ণয় করব, তাহলে আমরা m যদি 1 কেজি হয় আমাদের আদিবেগ দরকার নাই, তারপরে তোমরা কি একটু বুঝছো, আর তাহলে m যদি 1 কেজি হয় এটাকে আমরা কি ফোর্স বল প্রয়োগ করছিলাম কত 1 নিউটন, মানে কি 1 নিউটন তুমি এটাকে বল প্রয়োগ করো 1 কেজি বলের উপর 1 নিউটন বল প্রয়োগ করলে তাহলে সে কি করবে 1 মিটার ত্বরণ অতিক্রম করবে। আমি আবারও বলি যে 1 কেজি মানে m সমান সমান কত 1 কেজি ভরের কোন বস্তুর উপর যদি এটাকে কি করছি আমরা f, এই যে f নিউটন বল প্রয়োগ করছি, মানে কত f মানে 1 কেজি ভর থাকলে এখানে বল হবে কত তার 1 নিউটন, তাহলে তার ত্বরণ হবে কত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 কেজি ভরের কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে কত f নিউটন, মানে কি 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হবে কত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাইলে এই মানগুলো যদি আমরা বসাই এই সমীকরণে কি আসে দেখো, তাইলে
এটা 1 নম্বর সমীকরণ দিই, তাহলে f এর 1 নং হতে f এর মান 1, k এর মান তো আমরা পাই না, m এর মান পাইছি কত 1, আর a এর মান পাইছি কত 1 মানে 1, তখন গুণ করো k, এদিকে থেকে k এদিকে থাকে কত 1, তাহলে আমরা k এর মান পাইছি কত এখানে 1, k সমান সমান কত পাইছি 1। এবার যদি k এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাইলে কি হবে দেখো, k এর মান 1 নম্বর সমীকরণে বসাইলে f সমান সমান এখানে 1 আর এখানে কত m a, বা f ইকুয়াল কত হবে সমান সমান m a। এটা ছিল কি আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, যে f সমান সমান m a কিভাবে আসলো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। তাহলে আমরা কি পাইছি, নিউটনের দ্বিতীয় সূত্র পাইলাম কি f সমান সমান কত m a। এবার আমরা নিউটনের তৃতীয় সূত্রটা একটু কি দেখে নিই, যে নিউটনের তৃতীয় সূত্রতে কি আসছে। দেখো তোমরা এটা ভালো করে মনোযোগ সহকারে, আচ্ছা নিউটনের তৃতীয় সূত্রটা মানে কি পরবর্তী ভিডিও আপলোডে কি আমরা দেখব। আজকে তোমাদের জন্য এই বল আমরা কি চিনতে পারলাম, তাহলে জড়তা চিনতে পারছি, বল চিনতে পারছি, নিউটনের প্রথম সূত্র চিনতে পারলাম, নিউটনের দ্বিতীয় সূত্র কি চিনতে পারছি, নিউটনের এবার কি তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা তোমরা কি দ্বিতীয় ভিডিও দিকে আপলোডে তোমরা পাবা। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখতে পারছো, খাতায় তুলে নিছো। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে ভিডিওর নিচে কি কমেন্টস করবা। আজকে তোমাদের জন্য এতটুকু ক্লাস। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।